বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের 3 মার্কের প্রশ্ন। তো তোমরা সবাই জানো যে আমাদের স্বাভাবিকভাবে ভৌত বিজ্ঞানে 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো আমরা যেটা আমাদের মূলত করতে হবে, আমাদের 2 মার্কের প্রশ্নের জন্য আমরা কিন্তু এর আগে যে ভিডিওটা তোমাদের পোস্ট করেছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম যে কটা প্রশ্ন আমি অধ্যায়ভিত্তিকভাবে তুলে ধরেছিলাম সে কটা প্রশ্ন করলে তোমরা স্বাভাবিকভাবে যে 9টা প্রশ্নের উত্তর লিখতে হয় সেটা কিন্তু ইজিলি কমন পেয়ে যাবে। এর সঙ্গে আমাদের যেটা ইম্পর্টেন্ট ব্যাপার ফিজিক্সের ক্ষেত্রে রয়েছে সেটা হচ্ছে 3 মার্কের কোশ্চেন, আমাদের 12টা লিখতে হয়, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আরও ইম্পর্টেন্ট, 36 মার্ক। এবং তোমাদের আমি এই 3 মার্কের কোশ্চেন সাজেশন দেওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো যে আমাদের এই 3 মার্কের প্রশ্ন ডাইরেক্ট 3 মার্কের প্রশ্নও যেমন আসতে পারে, ঠিক একইভাবে 2+1 এইভাবে কিন্তু ভাগ করেও আসতে পারে। যে কারণে আমি যে 2 মার্কের কোশ্চেনের সাজেশনটা দিয়েছি তোমাদের, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, যারা দেখোনি তাদের জন্য বলে রাখি। সেই 2 মার্কের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, কারণ 2 মার্কের প্রশ্ন তোমাকে একদিকে যেমন 2 মার্কের প্রশ্ন উত্তর লেখার জন্য সাহায্য করবে, অন্যদিকে ঠিক একইভাবে যেগুলো 3 মার্কের প্রশ্ন 2+1 আকারে আসবে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে এই 2 মার্কের প্রশ্নটা খুবই সাহায্য করবে। যে কারণে 2 মার্কের যে সাজেশনটা দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি করতেই হবে। তার সঙ্গে 3 মার্কের প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের এই সাজেশনের ভেতরে তুলে ধরছি এবং আশা করছি আজ যে সাজেশন তোমাদের সামনে 3 মার্কের প্রশ্ন হিসেবে তুলে ধরছি এর মধ্যেই তোমরা প্রশ্ন কমন পাবে, যদি ওই 2 মার্কের কোশ্চেনগুলোও রেডি করতে পারো। অর্থাৎ এর আগের ভিডিওতে দেওয়া 2 মার্কের প্রশ্ন এবং এই ভিডিওতে দেওয়া এই 3 মার্কের প্রশ্ন, এই পার্টটা যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমার টোটাল ফিজিক্সের 2 এবং 3 ফুল কমপ্লিট। তোমাদের সুবিধার্থে এরপরে আমি একটা ফুল সাজেশনও তুলে ধরবো। তো চলো, 3 মার্কের প্রশ্নগুলোর জন্য কি কি প্রশ্ন কোন কোন অংশ থেকে আসবে সেই বিষয়ে সেট করা রয়েছে এবং এই প্রশ্নগুলো রেডি করে ফেলবে। প্রথম আমাদের 3 মার্কের প্রশ্ন যেখান থেকে আসবে সেটা হলো গ্যাসের আচরণ। যে প্রশ্নগুলো রেডি করবে কি কি, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপটি নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য উল্লেখ করো। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় করো ও লেখচিত্র অঙ্কন করো। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি নির্ণয় করো। কোনো গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয়ের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। কিছু কিছু অঙ্ক রয়েছে, আমি তোমাদের এর আগেও আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, এই অঙ্কগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, এগুলোর কিন্তু সাজেশন হয় না। যেমন কোনো গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয়ের অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা তো টোটালি ক্যালকুলেশনের পার্ট। তো যাই হোক, একটা প্রশ্ন যেটা হচ্ছে কোনো গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের সম্পর্ক কি, এটা যেমন একটা প্রশ্ন, কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ ডাইরেক্ট ক্যালকুলেশন আসে। যেমন কেমন টাইপের ক্যালকুলেশন আসবে দেখে নাও। যেমন একটা প্রশ্ন, 21 গ্রাম লোহিত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এসটিপিতে তার আয়তন কত। তো এই টাইপের অঙ্ক আসবে। অঙ্কটার অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি 11.01। আবার ধরো আরও একটা প্রশ্ন, এনটিপিতে 67 লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সাথে বিক্রিয়া করতে হবে। এটার উত্তর হবে 160.5 গ্রাম। আরও একটা অঙ্ক এখানে আমি তুলে ধরেছি, যেমন একটি ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে তা ধাতব অক্সাইড 112 গ্রাম এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় যার বাষ্প ঘনত্ব 22, কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে। এটার অ্যান্সার হবে 44 গ্রাম। এই টাইপসের অঙ্কগুলো কিন্তু আমার এই চ্যাপ্টার থেকে আসবে, যে কারণে রাসায়নিক গণনা থেকে কিন্তু একটু অঙ্ক তোমাকে যার যে পাঠ্য বই রয়েছে সেখান থেকে একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, নেক্সট তাপ থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে দেখো। প্রথম প্রশ্ন, কোনো পদার্থের তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো। তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এদের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো, এদের মধ্যে সম্পর্ক কী। কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর একক উল্লেখ করো। এবার আসবো আলো থেকে কী কী প্রশ্ন। উত্তল লেন্সকে কীভাবে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোনো গলীয় দর্পণের জন্য প্রমাণ করো R=2F, যেখানে R= বক্রতা ব্যাসার্ধ এবং F= ফোকাস দূরত্ব। দেখাও যে সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের সময় আলোক রশ্মির কোনো রকম কৌণিক চ্যুতি ঘটে না। এবং আরেকটা কোশ্চেন, দীর্ঘদৃষ্টি এবং হ্রস্বদৃষ্টিজনিত সমস্যা বলতে কী বোঝো। এবার আসবো চলতড়িৎ থেকে প্রশ্ন। 3টি অভিন্ন রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে নির্দিষ্ট প্রভেদযুক্ত বিভব প্রভেদযুক্ত একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলে একত্রে 100 ওয়াট ক্ষমতা ব্যয় হয়। রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে মোট কত ক্ষমতা ব্যয় হবে। ওয়াটের ক্যালকুলেশনের অঙ্ক, এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। তারপরের প্রশ্ন,
তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বিবৃতি করো। তারপরে একটা প্রশ্ন R1 R2 R3, এই R1গুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে এরকম আসবে R1, ঠিক আছে, এটা হচ্ছে R2, তো এইভাবে কিন্তু পরীক্ষায় আসবে। রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রমাণ করো যে তুল্য রোধের মান R হলে 1/R = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে, এইভাবে ইকুয়াল টু কত হবে। পরবর্তী কোশ্চেন, একটি বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে ইম্পর্টেন্ট, আলফা বিটা আর একটা গামা, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক, আলফা বিটা ও গামা বিভিন্ন ধর্মের তুলনা করো। পরের কোশ্চেন, ভর বিচ্যুতি কাকে বলে? নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কী বোঝো? নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন বলতে কী বোঝো? প্রাকৃতিক তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো। পরবর্তী চ্যাপ্টার পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? আয়নন বিভব কাকে বলে? পর্যায় সারণীতে এর মান কীভাবে পরিবর্তিত হয়? মৌলের জারণ ধর্ম ও বিজারণ ধর্ম কীভাবে পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তিত হয়? তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? পরবর্তী চ্যাপ্টার আয়নীয় ও সমযোজী বন্ধন। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তড়িৎযোজী যৌগগুলিতে উপস্থিত তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন? পরবর্তী প্রশ্ন, তড়িৎযোজী যৌগ NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? তার পরবর্তী কোশ্চেন, ক্যালসিয়াম ক্লোরাইড অণু কীভাবে তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, ইলেকট্রনের অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখা যায় এরূপ অণুর উদাহরণ ও গঠন উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, XYZ মৌল তিনটির 15, 17, 2 নং শ্রেণীতে অবস্থিত। XY এবং XZ দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও রাসায়নিক বন্ধনের প্রকৃতি লেখো। পরবর্তী কোশ্চেন, কোন প্রকার বন্ধনকে আণবিক বন্ধন বলা যায় এবং কেন তা ব্যাখ্যা করো। পরবর্তী চ্যাপ্টার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের পার্থক্য আলোচনা করো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়? গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলে NaCl এর জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ঘটে না, এর কারণ ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অবিশুদ্ধ কপারের তড়িৎ পরিশোধন করা হয়? পরবর্তী চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন। নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন পদ্ধতির ধাপগুলি, শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপগুলি, শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্পোৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি, শর্ত সহ ও সমীকরণ সহ বর্ণনা করো। বজ্রপাতের ফলে বায়ুর নাইট্রোজেনের আবদ্ধকরণ বিভিন্ন ধাপগুলি, বিক্রিয়া সহ উল্লেখ করো। লাস্ট চ্যাপ্টার আমাদের ফিজিক্সের 3 মার্কের প্রশ্ন হিসেবে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা হলো জৈব রসায়ন। কী কী প্রশ্ন রয়েছে? ইথিলিন থেকে কিভাবে ইথেন ও কিভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা যাবে? ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করা হয়? ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া উল্লেখ করো। অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া উল্লেখ করো। জৈব যৌগ ও অজৈব যৌগগুলির পার্থক্য আলোচনা করো। পলিথিন, টেফলন, PVCর মনোমারের নাম লেখো এবং এদের ব্যবহার উল্লেখ করো। আর তারপরে কিছু কিছু যৌগ রয়েছে, যে যৌগগুলোর নাম একটু তোমরা ভালো করে, যেটার স্বভাবয়বগুলো রয়েছে সেই সম্ভাব্য স্বভাবয়বগুলো তোমরা একটু রেডি করে রাখবে, ঠিক আছে, কারণ এখান থেকে প্রশ্ন দিতে পারে এবং আসার সম্ভাবনাটাও রয়েছে। তো যাই হোক, প্রথমটা যেটা রয়েছে সেটা হচ্ছে C2H6O, তারপরটা C9H10, তারপরটা C5H10O, তারপরটা C3H8O। মানে বিষয়টা একটু টাইপিংয়ের ব্যাপার রয়েছে, আমি তোমাদের বিষয়টা পরিষ্কার করে বলে দিই। সেটা হচ্ছে C2H6O প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে যেটা রয়েছে C9H10, ঠিক আছে। পরেরটা রয়েছে তোমার C5H10O, তারপরটা রয়েছে ঠিক এরকমভাবেই C3H8O। তো যাই হোক, এই হলো আমাদের প্রশ্ন। অনেকে বলতে পারো স্যার 3 মার্কের জন্য এত প্রশ্ন দিলেন, কিন্তু তোমরা জানো ফিজিক্সের প্রশ্ন কোথা থেকে আসবে তার কোনো গ্যারান্টি নেই। সেই হিসেবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেছে বেছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে ধরা, ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি এখান থেকে কমন পাবে, এর বাইরে প্রশ্ন আসবে না। লাস্ট মিনিট সাজেশন একটা তুলে ধরবো, কিন্তু এই প্রশ্নগুলো রেডি করে ফেলো সমস্ত পরীক্ষার জন্য। এটুকু বলে আজকের মতো শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।